আজ যখন আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি তখন কিন্তু আপনারা ইতিমধ্যে সবাই জানতে পেরে গেছেন যে বাংলাদেশে ঘটে গেছে একটা বড় রাজনৈতিক পালাবদল। আর বাংলাদেশ আজ অশান্ত উত্তাল। আন্দোলনকারীরা দখল করে নিয়েছে বাংলাদেশের সংসদ এবং গণভবন, এবং শেখ হাসিনার বাসভবনও কিন্তু তারা দখল করে নিয়েছে। আর এটাও কিন্তু আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রাক্তনই বললাম কারণ শেখ হাসিনা কিন্তু অলরেডি ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন, উনি কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু এই যে ঘটনাক্রম কিভাবে ঘটলো গত 5ই জুন থেকে শুরু করে 5ই আগস্ট, কিভাবে পরিস্থিতি এতটা ঘোরালো হয়ে উঠলো, আজকে চলুন এই ভিডিওর মাধ্যমে একটু ঘটনাচক্রগুলো ফিরে দেখা যাক। দেশে বর্তমানে যে অবস্থা, অর্থাৎ গোটা দেশে যে রাজনৈতিক পালাবদল ঘটে গেল এবং অশান্তির আগুন জ্বলছে, তাতে কিন্তু প্রথম কারণ বলতে গেলে সেটা হচ্ছে কোটা সংস্কার, এবং পরে কি দাঁড়ালো, পরে দাঁড়ালো শেখ হাসিনার পদত্যাগের দাবি। এই দুই প্রধান দাবিতে কিন্তু গত 2 মাস ধরে দফায় দফায় বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, অশান্তির আগুনে চলেছে। প্রচুর আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেটা পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। রক্ত প্রচুর ঝরেছে, অনেক প্রাণও ঝরেছে। জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষেও রায় দিয়েছিল, এবং তখন সরকারও কিন্তু সেটা মেনে নিয়েছিল। কিন্তু তারপরে কিছু ঘটনা এমন কিছু ঘটে গেল, তার ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গোটা আন্দোলনটাই কিন্তু একমুখী হয়ে যায় এবং পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশ কিন্তু এখনো অশান্ত রয়েছে, আর সোমবার থেকে কিন্তু চারিদিকে হিংসার আগুন জ্বলছে। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কোটার বিরোধী যে আন্দোলন, সেটা কিভাবে একটা রাজনৈতিক রূপ নিল সেটাই সব থেকে বড় আশ্চর্যের, এবং সেটা কিন্তু বিশাল আকার ধারণ করে ছাত্র বিক্ষোভে। কিন্তু বিগত 2 মাস ধরে কিভাবে অশান্ত হয়ে উঠলো বাংলাদেশ, এবং কিভাবে জ্বলে পুড়ে গেল সোনার বাংলা, এবং কোন পথে চললো আন্দোলন, এবং স্বাধীনতার আগে পরে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী যদিও এই বাংলাদেশ, তা নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পদ থেকে আগস্ট মাসের 5ই জুন। আর এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কিন্তু 2 মাস আগে থেকে, 5ই জুন 2024। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটার পরিমাণ ছিল 56%, আসন সংরক্ষিত ছিল, আর 44% ছিল হচ্ছে অসংরক্ষিত, অর্থাৎ সাধারণ যারা চাকরি প্রার্থী তাদের জন্য। কিন্তু 1972 সাল থেকে এই নিয়মটা চলে আসছিল, এবং 56%দের মধ্যে স্বীকৃতপ্রাপ্ত ছিল হচ্ছে 30%, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের জন্য, মহিলাদের জন্য ছিল 10%, বিভিন্ন জেলার জন্য ছিল 10%, জনজাতিদের জন্য হচ্ছে 5%, আর 1% ছিল হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। অর্থাৎ এইভাবে প্রায় 56% আসন কিন্তু সংরক্ষিত ছিল। এটা নিয়ে তো অবশ্যই একটা ক্ষোভ। 2018 সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা নির্দেশিকা জারি করে সমস্ত রকম সংরক্ষণ তুলে দেয়, এবং শুধুমাত্র রেখে দেয় জনজাতিদের 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1%। এমনকি মহিলাদের জন্য যে 10% সংরক্ষণ ছিল সেটাও কিন্তু বাতিল করে দেওয়া হয় 2018 সালে। 2021 সালে মুক্তিযোদ্ধাদের 7জন প্রার্থী 2018 সালে যে সংরক্ষণ বাতিল করা হয়েছিল সেই আদেশনামাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের হাইকোর্টে আবেদন করে, এবং 5ই জুন 2024 হাইকোর্ট রায় দেয় যে 2018 সালে যে সংরক্ষণ বাতিল করার নির্দেশনামা দেওয়া হয়েছিল সেটা অবৈধ। ব্যাস, এই যে রায়, এই রায় নিয়ে কিন্তু মোটামুটি বিক্ষোভের আগুন দিকে দিকে করে জ্বলতে থাকলো। সে নির্দেশনামা বাতিলের অর্থ হলো পুরনোভাবে সেই আবার 56% যে কোটা সিস্টেম সেটা ফিরে আসা। স্বাভাবিকভাবে সাধারণ ক্যাটেগরি অর্থাৎ জেনারেল ক্যাটেগরিতে যারা ছিলেন তারা নিজেদেরকে বিপন্ন বলে মনে করতে শুরু করলেন। আন্দোলনটা কিন্তু সেই সময়টা জোরদার হয়েছিল, এবং তার প্রতিবাদে বাংলাদেশে 6টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ফের আন্দোলনে নামে। বিক্ষোভকারীদের দাবি ছিল হাইকোর্টের রায়ে আখেরে লাভ হবে মুক্তিযোদ্ধাদের পরিবার, আর মুক্তিযোদ্ধাদের পরিবারে বেশিরভাগই ছিল আওয়ামী লীগেরই সদস্য বা অনুগামী। তাহলে সেই জন্যই কিন্তু সেইখান থেকেই বিষয়টা অনেকটা রাজনীতির দিকে মন নেয়, অর্থাৎ আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়। প্রথমে সেই প্রতিবাদ কিন্তু শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই প্রতিবাদ হিংসাত্মক আকার ধারণ করে। প্রথম দিকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কিন্তু এই ছাত্রদের বিক্ষোভকে খুব একটা গ্রাহ্য করছিলেন না, এবং উনি কিন্তু বারবার বলছিলেন ছাত্ররা নিজেদের সময় নষ্ট করছেন। এরপর 7ই জুন থেকে আবার বাংলাদেশে কোটা ব্যবস্থায় সংস্কারের জন্য আন্দোলনের আগুনটা আরও বেড়ে গেল। ধীরে ধীরে সেটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে গেল। 30শে জুনের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে পড়ে, এবং বিভিন্ন জায়গায় পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ বাধে। আর জুলাই মাসের শুরুতে কিন্তু আন্দোলনের তীব্রতা প্রবলভাবে বেড়ে যায়, এবং বিভিন্ন জেলায় রাস্তা এবং রেল লাইনও কিন্তু অবরোধ করা হয়।
এবং আন্দোলনকারীরা কিন্তু সেখানে অনেকাংশেই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আন্দোলনে যোগদান করেছিলেন। ঠিক এই রকম সময়ে শেখ হাসিনার একটি বিতর্কিত মন্তব্য ঠিক আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতন পরিস্থিতির সূত্রপাত করলো। উনি একটা সাক্ষাৎকারে আন্দোলনরত ছাত্রছাত্রীদের রাজাকারদের সাথে তুলনা করেছিলেন। আর তার এই মন্তব্যে গোটা বাংলাদেশ যেন আরো জ্বলে গেল, ছাত্র বিক্ষোভ আরো বড় আকার ধারণ করলো। ঠিক এই সময়ে বিক্ষোভকারীরা অভিযোগ জানালেন যে আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরা তাদের উপর চড়াও হচ্ছে, এমনকি ঢাকা হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের মারধর করাও হয়েছিল। 16ই জুলাই বাংলাদেশের আন্দোলন হিংসাত্মক আকার নেয়। বিক্ষোভকারী এবং সরকারপন্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তাতে প্রায় 6 জনের মৃত্যু হয়। দেশ জুড়ে স্কুল, কলেজ, বিদ্যালয় এবং অন্যান্য পঠন পাঠনের জায়গা সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। জুলাই 2024 আন্দোলনকারীরা মৃত বিক্ষোভকারীদের স্মরণে একটা মিছিল করছিলেন এবং তখন অভিযোগ ওঠে যে বাংলাদেশের পুলিশ সেই মিছিলে আক্রমণ করেছিল। এরপরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেন এবং ওই একই দিনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। কিভাবে 6 জনের মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হবে বলেও কিন্তু উনি আশ্বাস দেন। পাশাপাশি ওই একই দিনে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরের দিন অর্থাৎ 18ই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবেদনে আন্দোলন বন্ধ না করে আরও বেশি আন্দোলনটা জোরদার হয়ে ওঠে এবং তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। স্লোগানে মুখরিত হয় সারা বাংলাদেশ এবং এর মধ্যেই ওই একই দিনে বিক্ষোভকারীরা বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল এবং একাধিক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয়। সব মিলিয়ে 19 জনের মৃত্যু হয়। এর পরের দিন 19শে জুলাই দফায় দফায় সংঘাতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারী পড়ুয়া এবং বাংলাদেশের পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা। সরকারের তরফে কারফিউ জারি করা হয়, কিন্তু সেই কারফিউকে অমান্য করে আন্দোলনকারীরা। কারফিউর জেরে 19শে জুলাই কিন্তু আন্দোলনের তীব্রতা কিছুটা কমে যায় এবং 1000-2 বিক্ষোভকারী গ্রেফতার হন। তাদের মধ্যে ছাত্রছাত্রীদের পাশাপাশি ছিলেন কিন্তু সরকার বিরোধী দলের কর্মী সমর্থকরাও। উল্লেখ্য, বাংলাদেশের আন্দোলন শুরু থেকে 20শে জুলাই পর্যন্ত বলা যেতে পারে বাংলাদেশের আন্দোলন শুরু হওয়া থেকে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত অলরেডি প্রায় 150 জনের মৃত্যু হয়ে গেছে এবং এই আন্দোলন কিন্তু আজ যে শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রইল তা নয়, তা কিন্তু ছড়িয়ে গেল সাধারণের মধ্যে। আর এরপরে এলো 21শে জুলাই। 21শে জুলাই সুপ্রিম কোর্ট অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিল বাংলাদেশের হাইকোর্টের সেই রায়, অর্থাৎ যেই রায়ে আবার পুরনো সংরক্ষণ যে শতাংশ সেটা ফিরিয়ে আনা হয়েছিল, অর্থাৎ 56% সংরক্ষণ ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটাকে কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। নতুনভাবে সংরক্ষণের প্রস্তাব হলো 7% মাত্র সংরক্ষণ হবে, তার মধ্যে 2% হবে অন্যান্য শ্রেণীর জন্য আর 5% হবে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য এবং বাকি 93% হবে পুরোপুরি মেধাভিত্তিক। এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের কিন্তু আবার শিক্ষালয়ে ফিরে যাওয়ার জন্য আর্জি জানানো হয় এবং দেশে কিন্তু সেই সময় সাময়িক একটা স্থিতাবস্থা বা খুশির অবস্থাও কিন্তু তৈরি হয়েছিল। এরপরে 22শে জুলাই পরিস্থিতি কিন্তু আবার একটু ঘোরালো হয়ে গেল। কিরকম? জামাত এবং বিএনপি এই দুই বিরোধীর উপর বেশ কিছু কিন্তু বিধিনিষেধ আরোপ করে হাসিনা সরকার এবং 23শে জুলাই সরকারের তরফে কোটা সংস্কার সংক্রান্ত অর্ডার কিন্তু পাশ করা হয়, কিন্তু বিক্ষোভকারীরা সেটা নাকচ করে দেয়। জুলাই মাসের 25 তারিখ আমেরিকা, কানাডা এবং রাষ্ট্রপুঞ্জের তরফে বাংলাদেশের সরকারকে আর্জি জানানো হয় আন্দোলনকারীদের উপর যেন কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, কিন্তু তার একদিন বাদেই কিন্তু পুলিশ বাংলাদেশে সেই সমস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছিল এবং বেশ কিছু নির্যাতনও হয়েছিল। এদিকে দীর্ঘদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পরে 28শে জুলাই আবার পরিষেবা স্বাভাবিক হয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন বা বিধিনিষেধ কিন্তু রয়ে গেল। আর 1 আগস্ট বাংলাদেশের কট্টরপন্থী দলগুলোর মধ্যে অন্যতম জামাতে ইসলামীকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং নিষিদ্ধ করা হয় তাদের ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে, যাদের নেতৃত্বের সাথে আল কায়দারও যোগ আছে বলে সেই দেশের গোয়েন্দা দপ্তর কিন্তু জানিয়েছিল। আগস্ট মাসের 2 তারিখ থেকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন ঘিরে আবার কিন্তু উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। 3 তারিখে আন্দোলনকারীদের যৌথ মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পূর্ব ঘোষিত মিছিল কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয়ে ওঠে বাংলাদেশের কুমিল্লা শহর। আর শনিবারে কুমিল্লা শহরে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে কিছু সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় অন্তত 5 জন আন্দোলনকারী গুরুতর জখম হন। আর আওয়ামী লীগের
যুব সংগঠন যুবলীগ এই হামলায় যুক্ত ছিল বলে অভিযোগ ওঠে। আগস্ট মাসের 4 তারিখ বাংলাদেশে আন্দোলন তীব্র হয়ে ওঠে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। আন্দোলনকারীদের যৌথ মঞ্চের ডাকে রবিবার থেকে বাংলাদেশে শুরু হয় সর্বত্র এক অসহযোগ আন্দোলন। আন্দোলনের 9 দফা দাবি ছিল, সেই দাবি থেকে মাত্র 1 দফা দাবিতে আন্দোলনকারীরা চলে আসে, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ। 4 আগস্ট শাহবাগ এলাকায় শয়ে শয়ে মানুষ জড়ো হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের 1 দফা কিন্তু সংঘর্ষ শুরু হয়ে যায়। ওই চত্বরে ভাঙচুর চালানো হয় বেশ কিছু গাড়িতে। গাজীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকার যে সিএমএম আদালত চত্বর, সেখানেও একটা পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়। এইরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছিল। এগুলো অপ্রীতিকরই বলা যেতে পারে, তবে কিছু করার নেই। ছাত্র বিক্ষোভ এবং গণবিক্ষোভের মুখে পড়লে এগুলো সব খড়কুটোর মতো তখন ভেসে যায়। এই পরিস্থিতিতে আবার ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশের হাসিনা সরকার। 5 আগস্ট পুলিশের গুলিতে আরও 5 বিক্ষোভকারীর মৃত্যু হয় এবং বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। হাসিনাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। শেখ হাসিনা ইস্তফা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের পদ থেকে এবং তিনি তার বোন রেহানাকে নিয়ে কপ্টারে করে দেশ ছাড়েন এবং পৌঁছে যান ভারতে। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্ট জন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন কিন্তু ওয়াকার। এরপরে ভারতীয় সময় অনুসারে প্রায় 3:30 নাগাদ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠন করে আপাতত দেশ চলবে এবং প্রতিটা হত্যার বিচার করা হবে। সাথে সাথে বাংলাদেশের জনতার কাছে সেনাপ্রধানের আর্জি ছিল ভাঙচুর, মারামারি এবং সংঘর্ষ থেকে বিরত থাকার জন্য। তিনি ধৈর্য হারাতে মানা করেন এবং তিনি বলেন যে যদি সবাই ঠিকঠাক করে চলে তাহলে একটা সুন্দর পরিস্থিতির দিকে কিন্তু আমরা এগিয়ে চলতে পারবো এবং সবকিছু সমাপ্তিটাও কিন্তু ঠিকঠাক হবে। কিন্তু যখন খবর ছড়িয়ে গেল যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তখন চারিদিকে একটা বিজয় উল্লাসের ছবি ছড়িয়ে পড়ে। কারণ আন্দোলনকারীদের মধ্যে একটা দীর্ঘদিনের রাগ ক্ষোভ যেটা জমেছিল, সেটা কিন্তু মুহূর্তে বদলে যায় হাসিতে। কেউ কেউ হাসতে হাসতে বা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন এবং সেখান থেকে আনন্দের চিৎকার করতে থাকেন। গণভবন থেকে সংসদ ভবন দখল করে নেয় আন্দোলনকারীরা। তবে কোথাও কোথাও আন্দোলনের মাঝে কিন্তু বেশ কিছু দৃষ্টিকটু বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে। সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা এবং সেখানে অসম্মান জানানো। বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে শুরু করে হাসিনার পদত্যাগ, গত 2 মাসে সোনার বাংলা, সে এক সোনার বাংলা নয়, আগুনে ছারখার হয়ে গেছে। এখন সে দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে আছে এখন গোটা বিশ্বের মানুষ।